বন্ধু, একজন ধনী আর একজন গরিবের মধ্যে পার্থক্য কি? ভাগ্যের পার্থক্য, বুদ্ধিমত্তার পার্থক্য, না কর্মের পার্থক্য? বন্ধু, একজন ধনী আর একজন গরিবের আসল পার্থক্য হলো টাকার জ্ঞান। মানে ধনী মানুষের কাছে টাকার নলেজ থাকে আর গরিব মানুষের কাছে টাকার নলেজ নেই। সত্যি কথা বলতে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের কাছেই টাকার নলেজ নেই। তার একটা বড় কারণ হলো স্কুলে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের মতো কোনো সাবজেক্ট ম্যান্ডেটারি না থাকা। বন্ধু, 2024 চলে গেল, 2025 চলে এলো, কিন্তু আমাদের অবস্থা সেই একই রয়ে গেল। আমাদের আর্থিক উন্নতি না হওয়ার প্রধান কারণ হলো অর্থ সম্বন্ধে আমাদের নলেজ না থাকা। তাই আজ আমরা এই ভিডিওতে এমন কিছু অর্থের নিয়ম নিয়ে আলোচনা করব যা আপনাকে ধনী হতে সাহায্য করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথম নিয়ম, অ্যাসেট বানান আর লাইবিলিটিসের থেকে দূরে থাকুন। কারণ আপনার অ্যাসেট আপনাকে ধনী করে তুলবে আর আপনার লাইবিলিটিস আপনাকে গরিব করে তুলবে। অ্যাসেট মানে এমন কোনো সম্পদ যার দাম সময়ের সাথে বাড়তে থাকবে, যেমন জমি, সোনা, শেয়ার ইত্যাদি। আর লাইবিলিটিস মানে এমন জিনিস যার দাম সময়ের সাথে কমতে থাকবে। যেমন ধরুন, আপনি যেই মোবাইলটিতেই ভিডিওটি দেখছেন সেই মোবাইলটির দাম দিন দিন কমে যাচ্ছে। নতুন কেনার থেকে যত সময় যাবে তত এর দাম কমতে থাকবে, কিন্তু সেই মোবাইল তৈরি করা কোম্পানির মূল্য দিন প্রতিদিন বাড়তে থাকবে। একটি কাহিনী থেকে এটা আরও ভালো করে বোঝার চেষ্টা করি। 2007 সালে ভারতে যখন প্রথম আইফোন লঞ্চ হয়েছিল, তখন এক ধনী ব্যক্তি তার 2 ছেলেকে 2টি আইফোন কেনার টাকা দেন। বড় ছেলেটি সেই টাকায় একটি নতুন আইফোন কিনে আনে আর সবার সামনে খুব ফুটানি মারে। কিন্তু ছোট ছেলেটি ঠিক তার উল্টোটা করে। ছোট ছেলেটি সেই টাকায় আইফোন না কিনে আইফোন বানানোর কোম্পানি অ্যাপেলের কিছু শেয়ার কিনে। সেই সময় অ্যাপেলের একটি শেয়ারের দাম ছিল 180 টাকা। তাই ছোট ছেলেটি আইফোনের টাকা দিয়ে 111টি শেয়ার কিনে। আর আজ 2025-এ বড় ছেলেটির আইফোনটি অর্ধেক দামেও কেউ কিনতে চাইছে না। সেখানে ছোট ছেলেটির শেয়ারের দাম আজ প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা, যা দিয়ে আজ সে চাইলে একটি বাড়ি বানাতে পারে। তারপর সেই বাড়ি ভাড়া দিয়ে মাস গেলে 8 থেকে 10,000 টাকা কামাতে পারে। এটাই হলো অ্যাসেট আর লাইবিলিটিসের মধ্যে প্রধান পার্থক্য। বড় ছেলেটি তার টাকায় লাইবিলিটিস কিনে শখ মিটিয়েছে, আর ছোট ছেলেটি অ্যাসেট কিনে তার টাকাকে আরও বাড়িয়ে তুলেছে। তাই অ্যাসেট কেনার দিকে মনোযোগ দিন আর লাইবিলিটিসের থেকে দূরে থাকুন। দ্বিতীয় নিয়ম, টাকার হিসাব রাখুন। লক্ষ্য করুন আপনার ইনকাম করা টাকা কোথায় যাচ্ছে, কীভাবে কোথায় কোথায় খরচা হচ্ছে। আর এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো গভর্নমেন্ট ও কোম্পানি শুধু এটা দেখার জন্য বড় বড় কমিটি বানিয়ে রেখেছে। তাদের কাজই হলো কেবল এটা দেখা যে সরকার কিংবা কোম্পানির পয়সা কোথায় আর কিভাবে খরচ হচ্ছে। আমরাও যদি আমাদের জীবনে দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক টাকা পয়সা আমাদের ফালতু ফালতু খরচ হয়ে যায়, যেটা না করলেও হতো। উদাহরণস্বরূপ, কোনো অ্যাপের পেড সাবস্ক্রিপশন নিয়ে রাখা, যেটা হয়তো সারা মাসে সেইভাবে ব্যবহারও করা হয়নি। খেয়াল করে দেখবেন, যে কোনো কোম্পানি বিভিন্ন ফিচার্সের নাম করে আমাদের দামি দামি জিনিস কিনিয়ে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই ফিচার্সগুলো আমরা ইউজ করার সময়ই পাই না। তাই নিজের খরচার অবশ্যই হিসাব রাখুন। কোথায় কত টাকা খরচা হচ্ছে লিখে রাখুন, আর সেগুলোর মধ্যে যেটা কমানো যায় সেটা কম করুন, আর যেটা একেবারে বন্ধ করা যায় সেটা বন্ধ করুন। ছোট ছোট খরচা বলে ইগনোর করবেন না, কারণ বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়। তাছাড়া এখানে ব্যাপারটা অ্যামাউন্টের না, ব্যাপারটা অভ্যাসের, ব্যাপারটা টাকার প্রতি সম্মানের। আর টাকাকে সম্মান না করলে টাকাও আপনাকে সম্মান করবে না, তখনও অন্য হাতে চলে যাবে। তাই খরচার অবশ্যই হিসাব রাখুন আর বাজে খরচা বন্ধ করুন। শুধু এই বাজে খরচা বন্ধ করার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে নিয়ে একটি কমিটি গঠন করেছে। আমরা তো তাদের থেকে বুদ্ধিমান নই, তাহলে আমাদেরও এই নিয়মটি মেনে চলা উচিত। তৃতীয় নিয়ম, শুধু সেভিং করলে হবে না, সেই পয়সাকে বুদ্ধি খাটিয়ে বাড়াতে হবে, আর তার জন্য সঠিক জায়গায় ইনভেস্ট করতে হবে। আমাদের মধ্যে অনেকেই সেভিং করি কিন্তু ইনভেস্ট করি না, কারণ নানা রকমের ভয়। টাকা মারা যাবে না তো? না, দরকার নেই বাবা, এই বলে আমরা টাকাকে যত্ন করে রেখে দিই। কিন্তু আমাদের বুঝতে হবে, টাকা বাঁচিয়ে আপনি কোনোদিনই ধনী হতে পারবেন না। আপনাকে ধনী হতে গেলে
টাকাকে ইনভেস্ট করতে হবে। তাই টাকা বাঁচালে হবে না, সাথে সাথে বাড়াতেও হবে, কারণ টাকার ভ্যালু দিন প্রতিদিন কমতে থাকবে। এটা একটা উদাহরণ দিয়ে আরও ভালো করে বোঝার চেষ্টা করি। একবার একটা ছেলে তার দাদু মারা যাওয়ার পর সেই ঘরটা পরিষ্কার করছিল। তখনই সে SBI বন্ডের একটা কাগজ পায়, যেটা তার দাদু বহু বছর আগে কেবল 500 টাকায় কিনেছিল। খোঁজখবর নিয়ে জানা যায় আজ সেই বন্ডের মূল্য প্রায় 3,75,000 টাকা। একবার ভেবে দেখুন, ছেলেটির দাদু যদি 500 টাকাটা কোথাও ইনভেস্ট না করে আলমারিতে জমিয়ে রেখে দিত, তাহলে ছেলেটি বড়জোর 500 টাকাই পেত। কিন্তু তার দাদু বুদ্ধিমান হওয়ায় টাকাটা দিয়ে SBIয়ের বন্ড কিনে নিয়েছিল, মানে ইনভেস্ট করেছিল। তাই সেটা আজ বহুগুণ হয়ে তার নাতির কাছে ফিরে এসেছে। তাই ইনভেস্ট করুন, যেটাতে আপনার বিশ্বাস আছে সেটাতে করুন। জমি, সোনা, স্টক, FD, কোনো বিজনেস, যেখানে আপনার বিশ্বাস আছে সেখানে করুন, কিন্তু ইনভেস্ট অবশ্যই করুন। খুব একটা লোভ না করে চুপচাপ একটা নির্দিষ্ট হারে নিজের অর্থকে বাড়াতে থাকুন। এটা ভাববেন না যে যখন অনেক টাকা হবে তখন আমি ইনভেস্ট করব, কারণ এরকম কোনোদিনও হবে না। তাই ছোট থেকেই শুরু করুন। মোট কথা, ইনভেস্ট করার অভ্যাসটা চালু করুন। চতুর্থ নিয়ম, একটি ইনকামের উপর নির্ভর করে বসে থাকবেন না। বন্ধু, আমরা যেই ট্রেনে বা প্লেনে ভ্রমণ করি, সেই ট্রেনে বা প্লেনেতেও দুটো ইঞ্জিন থাকে। ভাবুন, কয়েক ঘন্টার ভ্রমণ করার সময়ও একটি ইঞ্জিনের উপর ভরসা করা যায় না। তাহলে জীবনের এতটা পথ একটা ইনকামের উপর ডিপেন্ড করে কি করে ভ্রমণ করবেন? বন্ধু, আমাদের আশেপাশে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যারা একসময় ভালো ইনকাম করত, কিন্তু আজ তাদের খুবই খারাপ অবস্থা, কারণ তাদের কাছে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না। তারা সারা জীবন কেবল একটি ইনকামের উপরে ডিপেন্ড করে কাটিয়ে দিয়েছে। তাই কখনো একটি ইনকামের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না। মনে রাখবেন, আজকালকার দিনে আপনার কাছে একাধিক ইনকাম সোর্স অবশ্যই থাকতে হবে, তাতে সেটার থেকে অল্প আয় হোক তাও চলবে। এটা বিশেষ করে এই জন্য করা যাতে মেন ইনকাম সোর্স কোনো কারণে বন্ধ হয়ে গেলে আপনি অল্টারনেটিভ ইনকাম সোর্স থেকে ম্যানেজ করতে পারবেন। পঞ্চম নিয়ম, টাকার সঠিক ব্যবহার করতে শিখুন। বন্ধু, টাকা তার কাছেই থাকে যে টাকাকে সঠিকভাবে ব্যবহার করে। এই দুনিয়ায় এরকম মানুষের উদাহরণে ভর্তি হয়ে আছে যারা একসময় ধনী ছিল, কিন্তু আজ তাদের অবস্থা খুবই খারাপ। বন্ধু, টাকার সঠিক ব্যবহারই আরও টাকা আনে। তাই এক এক টাকার সম্মান করুন আর টাকার সঠিক ব্যবহার করুন। আপনি রিলায়েন্স কোম্পানির সংস্থাপক ধীরুভাই আম্বানির কথা নিশ্চয়ই শুনে থাকবেন। যখন তিনি মারা গিয়েছিলেন তখন প্রায় 60,000 কোটি টাকার সম্পত্তি ছেড়ে গিয়েছিলেন। পরে সেই সম্পত্তি দুই ছেলের মধ্যে ভাগ হয়ে যায়, কিন্তু আজ একজন আল্ট্রা রিচ হয়ে উঠেছে আর একজন কোথায় হারিয়ে গেছে। কারণ কি? কারণ টাকার সঠিক ব্যবহার না করা। ধীরুভাই আম্বানির বড় ছেলে মুকেশ আম্বানি বাবার সেই টাকার সঠিক ব্যবহার করেছে, তাই সে আজ কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর ছোট ছেলে অনিল আম্বানি তার বাবার থেকে পাওয়া সেই টাকার সঠিক ব্যবহার করেনি, তাই সে আজ হারিয়ে গেছে। লোকে বলেছিল ধীরুভাই আম্বানির এত টাকা যে 7 পুরুষ বসে বসে খেলেও শেষ হবে না, কিন্তু দেখুন, এক পুরুষও গেল না। মাত্র 15 বছরের মধ্যে অনিল আম্বানি ব্যাংক্রাফট হয়ে গেল, বা বলতে পারেন দেউলিয়া হয়ে গেল। যে একসময় ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম দিকে থাকত, আজ সে কোথায় হারিয়ে গেল? বন্ধু, গরিব হওয়াটা এতটা কষ্টকর হয় না যতটা কষ্টকর ধনী হওয়ার পর গরিব হওয়াতে হয়। তাই টাকা কামানোটা যতটা ইম্পর্ট্যান্ট, তার থেকেও টাকাকে সামলানো বা ম্যানেজ করাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই কিছুদিন আগের কথা, জাস্টিন বিবারের উদাহরণ নিন। জাস্টিন বিবার হলেন একজন কানাডীয় সঙ্গীত শিল্পী। তার লেভেলটা আপনি এটা শুনে বুঝতে পারবেন যে এই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে কয়েক ঘন্টা পারফর্ম করার জন্য তাকে 70 কোটি টাকা দেওয়া হয়েছিল। কিন্তু আজ তার অবস্থা এতটাই খারাপ যে ফেসিয়াল প্যারালাইসিস হওয়া সত্ত্বেও তাকে স্টেজ শো করতে হচ্ছে। এমন নয় যে তিনি টাকা কামাননি, তিনি টাকা কামিয়েছেন, কিন্তু টাকার সঠিক ব্যবহার করেননি। ক্যালিফোর্নিয়ায় 200 একরের হাভেলি কেনার পরও আজ তাকে লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে। তাই বন্ধু, টাকার সঠিক ব্যবহার করুন, না হলে পরে আফসোস করতে হবে। ষষ্ঠ নিয়ম, তাড়াতাড়ি ধনী হওয়ার চেষ্টা করবেন না। সত্যিকারের ধনী হতে গেলে সময় লাগে, তাই কোনো শর্টকাট রাস্তাতে চলার চেষ্টা করবেন না। আজকাল এরকম হাজার হাজার অ্যাপ, লক্ষ লক্ষ ওয়েবসাইট ঘুরছে যারা আপনাকে একদিনেই কোটিপতি বানাতে চাইছে।
কিন্তু ভুল করেও এই ফাঁদে পা দেবেন না। আপনি জানলে অবাক হবেন, 2023-এ ভারতে টোটাল 11 লক্ষ কেস রেজিস্টার্ড হয়েছে, যাদের পয়সা উধাও হয়ে গিয়েছে। বেশি রিটার্ন বেশি লাভ করতে গিয়ে যা ছিল সেটাও হারাবেন। বড় বড় এক্সপার্টরা বছরে 10-15% রিটার্ন কামাতে হাঁপিয়ে উঠছে, সেখানে কিছু লোক আপনাকে 30-40% রিটার্নের স্বপ্ন দেখিয়ে চলেছে। কিছুদিন পর তাদের মোবাইল বন্ধ হয়ে যাবে আর অফিসে তালা ঝুলবে। তাই ধনী হওয়ার এইসব শর্টকাট পদ্ধতি ছাড়ুন আর বুদ্ধি লাগিয়ে সঠিক দিশাতে পরিশ্রম করুন। পয়সাকে ইনভেস্ট করুন কিংবা কোনো ব্যবসা করুন। সময় দিয়ে পরিশ্রম করে ধনী হওয়ার লক্ষ্য রাখুন। মনে রাখবেন, ধনী হওয়ার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ধনী হয়ে থাকা। সপ্তম নিয়ম, এমার্জেন্সি ফান্ড রাখুন। আপনি আপনার লক্ষ্যের পিছনে এক মনে তখনই দৌড়াতে পারবেন যখন আপনার কাছে এমার্জেন্সি ফান্ড থাকবে, মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যা আপনার অসময়ে বা দুঃসময়ে কাজে লাগবে। না হলে খারাপ সময় আপনাকে আপনার লক্ষ্য থেকে বিভ্রান্ত করে তুলবে। তাছাড়া লাইফ ইন্স্যুরেন্স করান। বন্ধু, মরার পর আরেকবার একদিনের জন্য যদি বাঁচার সুযোগ পাই, তাহলে সবার প্রথমে আমরা লাইফ ইন্স্যুরেন্স করাবো। আমরা যখন হসপিটালে যাই তখন আমাদের একটাই কথা মনে হয়, আমি না থাকলে আমার ফ্যামিলির কি হবে। এই চিন্তা আমাদের কুঁড়ে কুঁড়ে খায়, কারণ অসুখের থেকেও বেশি ভয় লাগে হাসপাতালের বিলকে। অনেক সময় আমাদের সারা জীবনের পুঁজি ডাক্তারের পিছনেই চলে যায়, তারপর আমরা পুনরায় কাঙাল ও অসহায় হয়ে পড়ি। আর আজকাল যা চলছে তাতে রোগটোগের আর কালাকাল নেই, যখন তখন যাত্রার কিছু হয়ে যাচ্ছে। তাই সবার আগে টার্ম ইন্স্যুরেন্স করান। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো অসুখের সময় আমাদের কাছে টাকা পয়সা না থাকা, আর এই সুযোগে শুরু হয় বিভিন্ন লোনের জাল। আর একবার সেই জালে জড়ালে জীবন শেষ। তাই নিজের আর পরিবারের লোকজনের লাইফকে সিকিউর করার জন্য কোনো ভালো টার্ম ইন্স্যুরেন্স করান, যাতে হসপিটালের বিল আপনার জীবনটাকে তছনছ করতে না পারে। কোনো ভালো লাইফ ইন্স্যুরেন্স করা থাকলে অসুখের খরচা একেবারে আপনাকে শেষ করতে পারবে না। হ্যাঁ, সাময়িক অসুবিধা হলেও নিজেকে রিকভার করতে পারবেন। এছাড়া ঋণ নেবেন না। ঋণ নেওয়া একটা বাজে অভ্যাস, আর এটা একবার অভ্যাস করলে বাড়তেই থাকে। সত্যি কথা বলতে, কে কতটা ধনী সেটা বুঝতে গেলে কার কতটা ঋণ রয়েছে সেটা দেখা খুবই দরকার। আপনি এরকম অনেক কোম্পানি, অনেক স্টার্টআপ দেখে থাকবেন যাদের টার্নওভার তো ভালো হচ্ছে, তাদের ব্যবসা পারফর্মও ভালো করেছে, কিন্তু ভিতরে ভিতরে সব কিছু ধারে বিকিয়ে আছে, সব লোনের টাকায় চলছে। এই যে লোন, ক্রেডিট কার্ড, এই সব জালে পা দেবেন না। একবার পা দিলেই জীবন শেষ। কোথায় আছে ধারের টাকায় ছাগল মাংস খাওয়া বোকামির পরিচয়। তাই ধার করা থেকে দূরে থাকুন। বন্ধু, এই 7টি রুল আপনাকে সত্যিকারের ধনী হতে সাহায্য করবে। তাই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন আর সঠিক দিশাতে কঠোর পরিশ্রম করুন। আপনি ঠিক ধনী হয়ে উঠবেন। আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।